আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা যেখান থেকে দেখছো বা দেখছেন, আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আমি আল মাহমুদ সুজন সাহা, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। এই ভিডিও এসএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। দেখো, টপিকটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আমরা এই সম্পর্কে আজকে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই সূত্রটা যখন 9 বা 10-এর স্টুডেন্টদের সামনে আসে, তখন তাদের মনে অনেক প্রশ্ন আসে যে আসলে এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের ব্যাখ্যাটা কি। আসলে এই সূত্রের ব্যাখ্যাটা দিতে গেলে, ভালোভাবে দিতে গেলে, এই ভিডিওটার লেন্থ মিনিমাম 2 ঘন্টা বা 7200 সেকেন্ড হবে। তো আমি এসএসসির সিলেবাস অনুসারে ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিব। তো লেটস স্টার্ট। এখানে দেখো, এই যে সূত্রটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই সূত্রটা এখানে দেখো কয়েকটা অ্যালফাবেট, কয়েকটা ডিজিট, কয়েকটা সাইন এখানে আছে। এইগুলোর আসলে অর্থ কি, এর মানেটা কি? এখন এই যে 2 পাই আর, এর অর্থটা কি? 2 পাই আর কিভাবে আসলো, এর ব্যাখ্যাটা দিচ্ছি। তো আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এটা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের চারি কি থাকে? শক্তি স্তর, কক্ষপথ, অরবিট। শক্তি স্তর, কক্ষপথ, অরবিট, শেল, এই যে শক্তি স্তরগুলো এখানে আছে। এখন এই শক্তি স্তরে ইলেকট্রন কিভাবে থাকে? ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এখন যদি একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে তরঙ্গ আকারে আবর্তন করে, কেমন? একটা নির্দিষ্ট শক্তি স্তর, এই শক্তি স্তরে যখন কোনো ইলেকট্রন তরঙ্গ আকারে আবর্তন করে, এরকম যখন কোনো শক্তি স্তরে কোনো ইলেকট্রন তরঙ্গ আকারে আবর্তন করে, তখন এই যে শক্তি স্তরের যে এখানে যে পয়েন্ট আছে, এখান থেকে কেন্দ্র থেকে এইটুকু ডিস্টেন্স, এইটুকু কি বলা হয়? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের পরিধি কি? 2 পাই আর। 2 পাই আর। এখন এই পরিধিতে যখন কোনো ইলেকট্রন তরঙ্গ আকারে আবর্তন করে, তখন এই তরঙ্গ শীর্ষে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। এই তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ সংখ্যার গুণিতকের সমান 2 পাই আর। তার কি বললেন? বুঝলাম না। এখানে না বোঝার কিছু নেই, আমি খুবই সহজভাবে এখানে এক্সপ্লেন করছি। তবে বুঝতে হলে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। তো এই যে এখানে কি, যে পূর্ণ এই যে তরঙ্গ, এই তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যাম্ডা দ্বারা সূচিত করি, পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। এখন দেখো, এই যে তরঙ্গ শীর্ষটা আছে, এখান থেকে এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ
এই একটা তরঙ্গ, এখানে তরঙ্গ আছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে কিন্তু চারটা। কয়টা? 1 2 3 4। যে এই তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ সংখ্যার গণিতক। এখানে এই যে এনটা তোমরা দেখতে পাচ্ছ, এই এন সমান, এই এনটা হলো 1 2 3 4, একটা পূর্ণ সংখ্যার গণিতক। এখন এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই সূত্রটা আমাদের প্রুভ করতে হলে এই ল্যামডাটার মান আমাদের দরকার। তো ল্যামডাটা আমাদের বের করতে হলে আমাদের কয়েকটা বিখ্যাত বিজ্ঞানীদের নাম এখানে আসবে। নিলস বোর 1913 তিনি ইলেকট্রনের ধর্ম নিয়ে বলছিলেন যে ইলেকট্রনের একটা ধর্ম আছে, সেই ধর্মটা কি? সেটা হলো কণা ধর্ম। কে? নিলস বোর। 1913 তিনি কি বলছিলেন? যে ইলেকট্রনের একটা কণা ধর্ম আছে। কি ধর্ম? কণা ধর্ম। এই ধারাবাহিকতায় বিজ্ঞানীদের আবিষ্কার, নতুন নতুন আবিষ্কার তো হচ্ছে, এগুলো চলছে। তো সেই ধারাবাহিকতায় বিজ্ঞানী লুইস ডি ব্রোগলি তিনি বলেন যে ইলেকট্রনের আসলে দুইটা ধর্ম আছে, একটা হলো কণা ধর্ম আর একটা হলো তরঙ্গ ধর্ম। কে? লুইস ডি ব্রোগলি। লুইস ডি ব্রোগলি সালটা কত? 1924। ইনি বলছিলেন কি? যে আসলে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে। কি কি? কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম। এখন এর কয়েক বছর পরে শ্রোডিঞ্জার তিনি বলছিলেন যে না, ইলেকট্রনের শুধু তরঙ্গ ধর্ম আছে। কে? শ্রোডিঞ্জার। তিনি কি বলছিলেন? 1926 তিনি বলছিলেন যে এই ইলেকট্রনের শুধু এই তরঙ্গ ধর্ম আছে। এখন তোমাদের 9-10 এই দুইটা বিজ্ঞানীদের নাম তোমাদের একটু নতুন হতে পারে, কিন্তু তোমরা যখন ইন্টারমিডিয়েট যাবা তখন এই দুইটা বিজ্ঞানীদের অনেক কিছু নিয়ে তোমাদের স্টাডি করতে হবে। তো এই যে কণা ধর্ম, কণাটা সেটা কি? কণাটা কিন্তু সরল রৈখিকভাবে যায়। এই কণাটা কি? রৈখিক সরল বেগে যায়। আর এই যে তরঙ্গ ধর্মটা কিভাবে যায়? তরঙ্গটা কিন্তু এইভাবে যায়। আর তরঙ্গ ধর্ম শ্রোডিঞ্জার তিনি বলছিলেন কি? যে এই ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট কক্ষপথে যদি কি করে? তরঙ্গ আকারে আবর্তন করে। তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আলো, ইলেকট্রন, আলো কিভাবে যায়? আলো গুচ্ছ শক্তি হিসেবে যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন
কিন্তু সেটা গুচ্ছ প্যাকেট হিসেবে বের হয়। এই গুচ্ছ প্যাকেটকে বলা হয় ফোটন। মনে থাকবে তো, ফোটন। এই ফোটনের যে শক্তি কিভাবে যায় সেটা, এটাকে আমি একটু তোমাদের মুছে দিলাম। এই যে ফোটন, এই যে কিভাবে যায় দেখো, এরকম একটা গুচ্ছ তরঙ্গ হিসেবে যায়। গুচ্ছ শক্তি হিসেবে যখন বের হয়, আলো যখন গুচ্ছ শক্তি হিসেবে বের হয়, তখন সেটা কি হয়? গুচ্ছ প্যাকেট। এটাকে কি বলে? ফোটন। এই ফোটন নামটা কি? ফোটন। এখন এই ফোটনের যে শক্তি, এটা ব্যাখ্যা করতে গেলে আবার ম্যাক্স প্ল্যাঙ্ক একটা বিজ্ঞানী আছে, তার একটা বিখ্যাত সমীকরণ আছে, সেই সমীকরণটা লাগবে। তো তার সমীকরণটা কি ছিল? তার সমীকরণটা ছিল যে এই ফোটনের যে শক্তি, তা তরঙ্গের, তার কম্পাঙ্কের সমানুপাতিক। কি? কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু যে ই, সেটা কে বলছিলেন? এটাকে আমি একটু মুছে দিলাম। ম্যাক্স প্ল্যাঙ্ক। কি নাম বললাম? ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক। এই ম্যাক্স প্ল্যাঙ্কের যে সমীকরণটা, সেটা কেমন ছিল? সেটা ই প্রপোর্শনে কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা সূচিত করি। এটা কি? এর উচ্চারণ হবে নিউ। কম থেকে আমরা কম্পাঙ্ক বলব। এখন এইটার মানে, এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, এইটার মানে হচ্ছে এই দুইটা মধ্যে সম্পর্ক স্থাপন করে। কেমন? যদি কম্পাঙ্কের মান বেশি হয়, শক্তি বেশি হবে। যদি কম্পাঙ্কের মান কম হয়, শক্তি কম হবে। তো এখন কেমন দেখো, এই যে ধরো এই একটা তরঙ্গ আর এই একটা তরঙ্গ, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেখো একটু, আর এই স্থানের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, দেখো এইটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এর কিন্তু কম্পাঙ্ক কম। আর এইটার তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, এইটার কম্পাঙ্ক কিন্তু বেশি হবে। তো এই যে কম্পাঙ্কটাকে যদি আমরা এখানে এটা ই1 দ্বারা সূচিত করি, আর এটা যদি ই2 দ্বারা সূচিত করি, তাহলে এখানে কি হবে? যেহেতু এইটার কম্পাঙ্ক বেশি, কেন? কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে এটা কিন্তু ঠিক এরকমই হবে, ই2 গ্রেটার দ্যান ই1, সরি ই1। এইটার কম্পাঙ্ক বেশি। তো এইটার কম্পাঙ্ক যদি বেশি হয়, তাহলে এর শক্তিও বেশি হবে। বুঝতে পারলাম? এখন এই বিজ্ঞানে, ফিজিক্সে এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে গেলে একটা ধ্রুবক লাগে। যেমন এই যে ই সমানুপাতিক নিউ, এখন এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে গেলে কি একটা ধ্রুবক লাগে। তাহলে সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা হলো এইচ। সেই ধ্রুবকটা হলো এইচ। এই এইচটা কিন্তু এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, এইচটা কি? এই এইচটা হলো এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক। এর কিন্তু একটা মান আছে, নির্দিষ্ট একটা মান আছে। মানটা কি? এই এইচ এর মান কিন্তু এখানে, এইচটা কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক এর মানটা হলো 6.6
626 into 10 inverse 34 এককটা কি হবে? এককটা হবে কেজি। কেজি, এটাকে মুছে দিলাম, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স মান। এটা কিন্তু দেখো, এই ধ্রুবকটার মান কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা এই জাতীয় কোনো ম্যাথমেটিক্স সলভ করবো, তখন এই ধ্রুবকটা আমাদের মনে রাখতে হবে। তো তোমরা আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র ভর ও শক্তির মধ্যে যে সম্পর্ক ই সমান এমসি স্কয়ার, এটা তোমরা অবশ্যই জানো। এটা কি ছিল? ই সমান এমসি স্কয়ার, ই সমান এমসি স্কয়ার। এখন এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দেওয়া হয়, তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা এক করে লিখি, তাহলে কি হবে? এটাকে আমি মুছে দিলাম। এই দুইটা সমীকরণকে যদি আমরা এক করে লিখি, তাহলে এখানে কি হবে? দেখো, এখানেও শক্তি, এখানেও শক্তি, তাহলে এখানে কি হবে? এম সি স্কয়ার ইকুয়াল টু এইচ নিউ। এখন আমরা কিন্তু আবার জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন কণার ক্ষেত্রে ভি, এখানে আমরা সি লিখব, সি, এই এফ তো কি এখানে কম্পাঙ্ক, নিউটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? একটা বস্তু 1 সেকেন্ডে যতগুলো কম্পন দেয়, সেটা কিন্তু তার ওই বস্তুর কম্পাঙ্ক, একক হলো হার্স। তো এখন এটা কম্পাঙ্ক, তাহলে এখানে কি হবে? নিউ ল্যামডা। তো আমরা যদি এখন সমীকরণটাকে এইভাবে লিখি, দেখো সি, আর এখান থেকে যদি আমরা ল্যামডাটা বের করে নিই, ল্যামডাটার মানটা, কারণ এখানে আমাদের ল্যামডার মান লাগবে, সরি নিউ এর মানটা লাগবে, তাহলে নিউ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই নিউ এটার মান কত? সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই উভয় পাশ থেকে সি সি উঠে গেল, উঠে যাবে, তাহলে কি থাকবে? এম সি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের কিন্তু ল্যামডার মানটা দরকার। তাহলে এখানে ল্যামডাকে যদি এখানে নিয়ে এসে এম সি এখানে রাখি, এখন এখানে দেখো বেগটাকে যখন আমরা সি ধরেছিলাম কোনো কণার ক্ষেত্রে, তখন আমরা এখানে কি দেবো? এইচ এম ভি ল্যামডা। এইটা কিন্তু ডি ব্রোগলির সমীকরণ। এইটা আমি কিন্তু তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী ব্যাখ্যা করছি, কারণ এই এখানে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা ফুলফিল সলভ করতে হলে আমাদের ডি ব্রোগলি সমীকরণ সম্পূর্ণটা আমাদের সলভ করে আসতে হবে। শ্রোডিঞ্জার এর সমীকরণ বা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আমাদের সলভ করে আসতে হবে। তো আমি এখানে খুব শর্ট করে ব্যাখ্যা করছি এসএসসি স্টুডেন্টদের জন্য। তো এইটা যদি এখন এইটা হয়, এখন ল্যামডার মান আমরা এখানে ব্যবহার করব, তাহলে এখানে কি হবে? 2 পাই আর ইকুয়াল টু ল্যামডাটা কি আছে? n is divided by m। তাহলে ক্যালকুলেশন করলে m v r equal to n is by 2 pi। এই তো সম্পর্কটা। ওকে, এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু আমি খুব শর্ট করে ব্যাখ্যা করছি। তো এখন এই যে
MBR, এখানে MBR এটাকে কিন্তু আমি মুছে দিলাম। MVR সূত্রটা কি ছিল? MVR equal to NH divided by total। এখানে এই mটা কি? m, এখানে mটা কিন্তু m, এখানে mটা কিন্তু ভর। কার ভর? ইলেকট্রনের ভর। ইকুয়াল টু ইলেকট্রনের ভর তো আমরা জানি, তোমরা সবাই জানো এটা 9.11 into 10 inverse 31 ভর, একক কি? কেজি। ভি, ভিটা কি? ইলেকট্রনের বেগ। ভি কি? ইলেকট্রনের বেগ। আর আমরা তো জানি বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আরটা কি? আরটা হলো এই কক্ষপথের ব্যাসার্ধ। এই নিউক্লিয়াস থেকে ফার্স্ট শেলের ব্যাসার্ধ, সেকেন্ড শেলের ব্যাসার্ধ, থার্ড শেলের ব্যাসার্ধ। তো এই সেটা হলো আরটা কি? তাহলে কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ। এইটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তর বা নাম্বার অফ শেল। তাহলে এটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইচটা কি? প্লাঙ্কের ধ্রুব। এইচ কি? প্লাঙ্কের ধ্রুব। মানটা কত? আগে এটা কিন্তু আমি লিখছি। মানটা কত? 6.626 into 10 inverse 31। একটা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স অন। একে বলা হয় জুল সেকেন্ড। এই জুল সেকেন্ডটা কিভাবে আসলো আমি এখানে এক্সপ্লেন করছি একটু পরে। এই জুল সেকেন্ডটা কিভাবে আসলো। তো এখন যদি তোমাদের এমন একটা অঙ্ক আসে যে এই যে ফার্স্ট শেলকে কি বলে? এখানে এন 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর। এখন যদি তোমাদের উদ্দীপকে এমন অঙ্ক আসে, খুব সোজা একটা অঙ্কের কথা বলছি, যে শেষ সেকেন্ড শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভর কত, বা যদি বলা হয় এন শেলের ইলেকট্রনের কৌণিক ভর কত, আমরা কিভাবে সেটা অঙ্কটা সলভ করতাম? দেখো এইটা এই ফার্স্ট শেলের নাম কি? কে। সেকেন্ড শেলের নাম কি? এল। থার্ড শেলের নাম কি? এম। কে এল এম। এখন এখানে সেকেন্ড শেল হলো কে। এখন যদি এরকম অঙ্ক দেয়, কিভাবে করবে তোমরা? এখানে এটা তো কৌণিক ভরবেগ, তাহলে এম ভি আর ইকুয়াল টু এন কত? দ্বিতীয় নাম্বার শেল, তাহলে 2 ইন্টু এইচ কত? 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড বাই 2। আর পায়ের মান তো আমরা জানি, পাই ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 7, যা 3.1416 ইন্টু 3.14
4 and 6। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা কি হবে দেখো তোমরা। এটা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে কিন্তু আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। দেখো 2 into 6.626 exp minus 34 equal to divided by এখানে কি হবে 2 into 3.1416 মানটা আসলে দেখো 2.11 into 10 inverse 34। কৌণিক ভরবেগের এককটা কি? এককটা হলো জুল সেকেন্ড। এখন জুল সেকেন্ডটা কি করে আসবে? এই জুল সেকেন্ডটা এর এইটার অ্যান্সার কিন্তু এটা অ্যান্সার ডান। তো এখন এই জুল সেকেন্ডটা কিভাবে আসলো এটাকে মুছে দিলাম। চলো লেটস সি জুল সেকেন্ড MVR। এমটা কি এখানে ভরের একক কি কেজি, ভি বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর এটা তো একটা দূরত্ব ব্যাসার্ধ, তাহলে এর এককটা কি মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি মিটার মিটার গুণ করলে এটা। এখন এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি মিটার মিটার সেকেন্ড ইনটু এম গুণ করলে এম স্কয়ার এস, এখান থেকে এক্স বাদ দিলে এখন এইটা সমান কিন্তু আমরা জানি নিউটন। কিভাবে তোমরা জানো এফ সমান সমান এম এ, ভরের একক কি কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বলের একক কি নিউটন। দেখো এইটা সমান তো এটা হয় আমি লিখতে পারি, তাহলে নিউটন ইনটু এম ইনটু এস। এখন আবার এইটা সমান কিন্তু জুল। কিভাবে আমরা জানি কাজ সমান বল গুণিত সরণ। তাহলে W ইকুয়াল টু কাজ বল ইনটু সরণ। এখন বলের একক কি নিউটন, সরণের একক মিটার, তাই না? সরণের একক কি মিটার, কাজের একক জুল। তাহলে এইটা সমান কি এটা লেখা যায়? দেখো তোমরা এটা সমান এটা লেখা যায় কি? তাহলে এখানে এটা সমান যদি জুল হয় এটা সেকেন্ড, এককটা কিন্তু এইভাবে আসবে। এখন দেখো তোমার এই যে প্ল্যাঙ্কের ধ্রুবকের যে মানটা ছিল কি ছিল সেটা এই সমান কি ছিল 6.626 into 10 inverse 34 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। দেখো এই যে এইটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারি এটা, তাহলে এর একক হলো জুল বা এটা। তো তোমাদের এখানে যে ব্যাখ্যাটা দিলাম তোমরা এইটাকে আমি কিন্তু এখানে খুব সহজ করে এক্সপ্লেন করছি তোমাদের এসএসসি সিলেবাস অনুসারে। তো তোমরা এগুলো বাড়িতে দেখবে, একটু হাতে কলমে করবে, তাহলে কিন্তু তোমাদের সেটা হয়ে যাবে ব্রেনে। তো তোমরা এই কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে বুঝে মনোযোগ সহকারে পড়বে।
তা নাহলে কিন্তু তোমাদের সামনে যখন তোমাদের নেক্সটে যখন যাবে তখন কিন্তু তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ কেমিস্ট্রির কোনো অধ্যায় যদি স্কিপ করে যাও, অধ্যায় তো দূরের কথা, যদি কোনো কেমিস্ট্রির কোনো লাইন বা কোনো টপিক স্কিপ করে যাও, তাহলে নেক্সটে যে কিন্তু তোমাদের অনেক মানে তোমাদের বোঝাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।